বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ। গণতন্ত্রের নির্বিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া। কাউন্সিলর ভোটে মেয়র চেয়ারম্যান নির্বাচনের বিরোধিতায় ময়মনসিংহবাসী। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রয়োজন সরাসরি ভোট বলছেন বিশিষ্টজনরা। স্থলভাগে ধীরে ধীরে দুর্বল হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। প্রভাব 5 বিভাগে ভারী ভারী বৃষ্টির আশঙ্কা। টানা বৃষ্টিতে রাজধানীতে দিনভর ভোগান্তি। এবং ঈদের ফিরতি যাত্রায় জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ। চট্টগ্রাম রেল স্টেশনে টিকিটের জন্য হাহাকার। সারা রাত অপেক্ষায় থাকছেন কেউ কেউ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বতমের 44তম শাহাদাত বার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকাকালীন 1981 সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নিম্নভাবে শহীদ হন তিনি। বিএনপির নেতাদের মতে ক্ষণজন্মর এই পুরুষ দেশ গঠনের কাজে যখন আত্মনিয়োগ করেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়। আর কিছুদিন সময় পেলে জিয়াউর রহমানের হাতে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। মেজর জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তা নিমজ্জিত বাঙালি ৭১-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মাতৃভূমিকে সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানাভাবে দেশকে তিনি দিয়ে গেছেন, শুধু বিনিময়ে পেয়েছেন কোটি মানুষের অপরন্ত ভালোবাসা। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডলবাড়িতে। বাবা মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন ওরফে রানী। 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজ দক্ষতা জিয়া গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সেনা ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির আশীর্বাদ হিসাবে। স্বাধীনতা যুদ্ধে অসম বীরত্বের জন্য তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন, যার ফলে ৭৪-এ দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময় উদ্বৃত্ত খাদ্য রপ্তানি সক্ষমতা অর্জন করে। 19 দফা কর্মসূচি মাধ্যমে দেশকে উন্নত করা, স্বাধীন সার্বভৌম রাখা এবং সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি বিপ্লব সাধন করেন। তার শাসনামলে দেখা যায় যে 1974 সনে আওয়ামী লীগের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে উনি 3 বছরের মধ্যে এদেশ থেকে চাউল রপ্তানি করেছেন। 4 বছরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। সহযোদ্ধারা আজও তার অবদান ভুলতে পারেননি। মুসলিম দেশগুলোতে বিভিন্ন সংকট ছিল, সেগুলোকে মধ্যে সমঝোতা করার জন্য তিনি বিভিন্ন কমিটির দায়িত্ব পেয়েছিলেন। এগুলো দেখে যারা বুঝতে পারল যে জিয়াউর রহমান বাংলাদেশকে যে জন্যে এই মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে, যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করলো, হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বিদেশিরা জড়িত ছিল, তারা পরিকল্পনা করে এই হত্যা করে ক্ষমতা দখল করলো। দেশি বিদেশি চক্রান্তে 1981 সালে 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন জনতার জিয়া। এই খবরে হতভম্ব হয়ে পড়েন গোটা দেশের মানুষ। সময়ের পরিক্রমা আওয়ামী ফেসিবাদ সরকার মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে জিয়ার অবদান মুছে ফেলার চেষ্টা করলেও সফল হয়নি। নিজ কর্মগুণে দেশের মানুষের হৃদয়ে চিরজীব হয়ে আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনগণের অন্তরে সৃষ্ট মমতার চেতনা, সবকিছুই স্বতন্ত্র। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
কাউন্সিলর বা সদস্যদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনে বিরোধিতা করছেন ময়মনসিংহের সাধারণ মানুষ। রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের একই রকম মত। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের সরাসরি ভোট ছাড়া স্থানীয় সরকার প্রধান নির্বাচিত করা উচিত হবে না বলে মনে করেন তারা। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ অলিউল্লাহ। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলে চেয়ারম্যান ও মেয়ররা স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সাধারণ মানুষের ইচ্ছারও মূল্যায়ন করবেন না। প্যানেল ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের বিধান রেখে সংস্কার কমিশনের সুপারিশের এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ময়মনসিংহের মানুষ। নির্বাচন সংস্কার কমিশনের যে একটা সিদ্ধান্ত নিচ্ছে, আমার মতে সেই সিদ্ধান্তটা ভুল। এটা আমি একমত নই, কারণ পাবলিক ভোট এবং পাবলিক নির্বাচনে কমিশনার হবে এবং মেয়র হবে, এবং ইউনিয়ন পরিষদ জনগণের ভোটে নির্বাচিত মেয়র চেয়ারম্যান হবে। জাতীয় সরকার থেকে ইউনিয়ন পর্যায় থেকে ধরে সকল নাগরিককে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই। সিটি মেয়র এগুলো জনগণের বুড়ো, এগুলো আবার কাউন্সিলর দিয়ে বিজয় তাহলে দলীয় ভাবে এককভাবে যাবে। ভোটের নির্বাচন করলে মনে করেন সুষ্ঠু যোগ্য ব্যক্তির ভোট দিতে পারবো। ভোটের নির্বাচিতটাই আমরা ভালো মনে করি। রাজনীতিকরা বলছেন, প্রত্যক্ষ ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন না জনগণ। তাই মানুষের ভোটাধিকার রক্ষায় এ ধরনের বিধান রাখা মোটেও ঠিক হবে না। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি নির্বাচিত হয়, তাহলে আপনার ওই ইউনিয়নের জনগণের পরিপূর্ণ মতামতের বহিঃপ্রকাশ হবে। সাধারণ ভোটারদের ভোটেই কাউন্সিলর এবং মেয়র, চেয়ারম্যান এই দুটোই নির্বাচিত হওয়া দরকার। কারণ তা না হলে পরে এখন জনগণের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হতে পারে। তারা মনে করবে যে কোনো ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। মানুষের যে প্রত্যক্ষ ভোটে সে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে নির্বাচিত করে, আমাদের কাছে মনে হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বেশি গণতন্ত্র। ফলে এই গণতন্ত্রের এই প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়া মোটেও সমীচীন হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আগে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিতে হবে। এই পদ্ধতির মাধ্যমে সাধারণ ভোটার যারা আছে তাদের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে বলে মনে হচ্ছে না। কারণ ভোটাররা একজনকে কাউন্সিল হিসেবে নির্বাচিত করবে বা মেম্বার হিসেবে নির্বাচিত করবে, কিন্তু তাদের প্রত্যাশা হয়তো থাকতে পারে ভিন্ন একজন চেয়ারম্যান হবে। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় সরকারেও সংস্কার প্রয়োজন আছে উল্লেখ করে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভোটাধিকার অক্ষুণ্ণ রাখার তাগিদ দিয়েছেন সর্বস্তরের মানুষ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি স্থলভাগে উঠে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতরাতে এটি স্থলভাগে উঠে আসে আর ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এর প্রভাব আজ সারাদিন ধরেই থাকবে এবং দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও এর প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আবহাওয়ার পরিস্থিতি জানতে এবার সরাসরি চলে যাব উপকূলীয় জেলা বরগুনায়। যুক্ত হব সহকর্মী সাগর আকনের সঙ্গে। সাগর, বন্দর এলাকাগুলোতে 3 নম্বর সংকেত দেখানো হয়েছে। এই বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মুক্তি, বঙ্গোপসাগরে যে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু বরগুনাতে গত বৃহস্পতিবার সারাদিন এবং বৃহস্পতিবার রাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি যে দমকা হাওয়া এবং জোরো বাতাস সেটিও কিন্তু হয়েছে। এবং সকালে আমরা দেখেছি যে সকাল 6:30 পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল এই বরগুনা উপকূলে। এখন বৃষ্টি না থাকলেও কিন্তু উপকূল জুড়ে আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ রয়েছে এবং এই মেঘের পাশাপাশি কিন্তু যে হালকা একটি বাতাস সেটিও কিন্তু রয়েছে। আমি যদি আপনাকে বলি যে গত রাতটি কিন্তু উপকূলে যারা বেড়িবাঁধের পাশে যারা বসবাসরত রয়েছে এবং বেড়িবাঁধের বাহিরে যারা রয়েছে তারা কিন্তু আতঙ্ক নিয়ে রাত কাটিয়েছে। দিন হওয়ার সাথে সাথে কিন্তু তাদের যে আতঙ্ক সেটি কিন্তু দূর হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বেড়িবাঁধের কয়েকটি পয়েন্ট, মানে মূল বেড়িবাঁধের বাহিরে যে ঋণ বেড়িবাঁধ রয়েছে এরকম কিন্তু জেলায় কয়েকটি বেড়িবাঁধ ঋণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যতটা জেনেছি যে বেড়িবাঁধের বাহিরে যারা বসবাসরত রয়েছে
যাচ্ছেন তাদের কিন্তু যে রাতের জোয়ারে কিন্তু তাদের বসত বাড়িতে পানি উঠে গিয়েছিল এবং নদীতে ভাটা হওয়ার সাথে সাথে কিন্তু সেই পানি আবার নেমে গিয়েছে। এবং সর্বোপরি আপনাকে যদি আমি জানাই যে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে এই গভীর নিম্নচাপের প্রভাবে যদি বরগুনার কোনো জায়গায় ক্ষতি হয় সেক্ষেত্রে তারা সর্বাত্মক এবং তারা প্রস্তুত আছে এটি মোকাবেলার জন্য। তো মুক্তি, এই ছিল সবশেষ বরগুনা থেকে। সাগর, আপনাকে ধন্যবাদ। এদিকে এই নিম্নচাপের প্রভাবে রাজধানীতে ঝরছে অবিরাম বৃষ্টি। এতে পুরো নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ অফিসগামীরা। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলজটে যানবাহন বিকল সহ নানা ভোগান্তিতে পড়েন নগরবাসী। শনিবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আবহাওয়ার সবশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, পটুয়াখালীতে ২ নম্বর হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন বা আবহাওয়ার পরিস্থিতি কেমন অনুভূত হচ্ছে আমাদের জানাবেন। মুক্তি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীতে কিন্তু বর্তমানে ২ নম্বর সতর্ক সংকেত থাকলেও কিন্তু পায়রা বন্দরকে কিন্তু ৩ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পটুয়াখালীর যে আকাশ রয়েছে সে আকাশটা কিন্তু এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু আবার কিন্তু যে ভারী বর্ষণ সেই কিন্তু বর্ষণ শুরু হতে পারে। আপনাকে জানিয়ে রাখি, গত ৩ দিন থেকে পটুয়াখালীতে কিন্তু মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু উপকূলীয় যে অঞ্চল রয়েছে বিশেষ করে রাঙাবালির কয়েকটি ইউনিয়ন কিন্তু ভেরিবাঁধ ভেঙে অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। ফলে সেখানকার যে কৃষি জমি এবং সেখানকার যে মাছের ঘের তা কিন্তু পানিতে কিন্তু নিমজ্জিত হয়ে গেছেন। আমরা অনেকের দেখেছি যে অনেকের ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছেন। এছাড়াও সেখানকার যে স্কুল রয়েছে সেই স্কুলগুলোও কিন্তু পানিতে কিন্তু নিমজ্জিত রয়েছেন। আশেপাশে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় কিন্তু জেলা প্রশাসক কিন্তু নিয়ে এসেছেন। এছাড়াও পটুয়াখালীর যে বেশ ভেঙে যে গ্রামগুলো প্লাবিত হয়েছে সেখানে যে ভেরিবাঁধগুলো দ্রুত যদি মেরামত না করা হয় তাহলে কিন্তু সেই গ্রামের যে ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আমরা এখানে যে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এভাবে যদি আবহাওয়া চলতে থাকে এবং আবহাওয়ার যদি এই পরিস্থিতি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু সর্বশেষ হারাতে হবে। পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুক্তি। খোকন, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার ফিরতি যাত্রায় তবে আজ বিক্রি হচ্ছে ৯ জুনের ট্রেনের টিকিট। সকাল ৮টায় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর টিকিট। রেলওয়ে সূত্রে জানা গেছে ঈদের আন্তনগর ট্রেনের ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২রা জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩রা জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ঠা জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ই জুন। ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। ঈদ মানে ঘরে ফেরা, কিন্তু ট্রেনে প্রিয়জনের কাছে ফেরার এই আনন্দ শুধু টিকিটে কাটার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর জন্য নিতে হয় প্রস্তুতি, যা কখনো কখনো হতাশা সৃষ্টি করে। টিকিট পাওয়ার আশায় কেউ সারা রাত কাটাচ্ছেন রেল স্টেশনে। ঈদযাত্রার নির্বিঘ্ন করতে রেলকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। একদিকে ঘরে ফেরার আশায় রাতভর চেষ্টা, অন্যদিকে যাত্রাকে নির্বিঘ্ন করতে দিনরাত খাটছেন কেউ। কারো হাতে মোবাইল, কারো হাতে মেরামতের সরঞ্জাম। ঈদ মানে নতুন বগি গড়ে তোলার গল্প। স্বাভাবিকভাবে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রতিটি ট্রেনেই কিছু এক্সট্রা বগি সংযোজন করব। ট্রাফিক বিভাগের সেই চাহিদা মোতাবেক আমরা আগামী ৪ তারিখের মধ্যে সমস্ত বগিগুলি তাদেরকে হস্তান্তর করব। যেখানে কেউ অতিরিক্ত বগি জুড়ে দিচ্ছেন, অন্যদিকে কেউ বারবার চেষ্টা করছেন একটি টিকিট পাওয়ার। টিকিট কাটার জন্য এখন ওরা বলতেছে যে অনলাইনে কাটতে হবে। অনলাইনটা কালকে শেষ, কালকে ঢুকছিলাম প্রায় 50টা দেখছি কিন্তু পাই নাই। রেল সেবাতে ট্রাই করতেছি, কোনো ধরনের টিকিট পাচ্ছি না।
অ্যাপসে ঢোকার পরে আমরা তো ক্লিক করতে পারতেছি না, ক্লিক করার আগে সবাই কেটে ফেলতেছে। স্টেশনে আসা যাত্রীরা ফিরছেন খালি হাতে, কারণ ভরসা শুধু অনলাইন। অনলাইনে টিকিটের ব্যাপারে আমাদের কাউন্টারে কোনো টিকিট হলে দেওয়া হচ্ছে না। এবার যদি কোনো টিকিট আনসোল থাকে তাহলে জার্নির 3 দিন আগে হলে যে কাউন্টারে পাওয়া যাবে। রেল কারখানায় ব্যস্ততা তুঙ্গে, ঈদের ট্রেন প্রস্তুতের কাজ চলছে টার্গেট ধরে। প্রতি বছরে না এবছর অনেক গাড়ি, যাতে করে আমরা গাড়িগুলো ভালোভাবে দিতে পারি। এজন্য আমাদের সারাদিন এবং বিকাল 5টা 7টা পর্যন্ত কাজ চলে। আমরা অলরেডি 80 গাড়ির মতো আউটটার্ন দিয়ে ফেলেছি, আরও 20 গাড়ির মতো হাতে আছে, এগুলো আমরা দিব। পাহাড়তলিতে কোচের উপর পড়ছে রং, ঢালাই, নতুন আলো, সবকিছু মিলেই যেন একটি নতুন যাত্রার অপেক্ষা। কারো জন্য ঈদ মানেই পরিশ্রমের ঘ্রাণ, কারো জন্য অপূর্ণ আশা। এক একটা বগি তৈরি হয় ঘরে ফেরা মানুষের যাত্রা আরো সুন্দর করতে। প্রত্যেক ঈদের ন্যায় এই বছরও আমাদের অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এবং এখন যে টিকিটগুলো বিক্রি হচ্ছে আমাদের 100% টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এটা ট্রেনে হয়তো সর্বোচ্চ 18টা বা 20টা বগি সংযোজন করা হয়। ঈদ ঘিরে রেলপথে ঘরে ফেরার যাত্রা নির্বিঘ্ন হোক এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে গাজীপুরে বেড়েছে কামারপাড়ার ব্যস্ততা। লোহা ও হাতুড়ির টনটন শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। তৈরি করা হচ্ছে নতুন দা, বটি, ছুরি, চাপাতি সহ কোরবানির বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি পুরনো দা বটিতেও চলছে শান দেয়ার কাজ। লোহার দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধির অভিযোগ কর্মকর্তাদের। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঈদের আর মাত্র কদিন বাকি, তাই কুরবানির জন্য ছুরি, চাপাতি, দা, বটি সহ নানান সরঞ্জাম তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কামাররা। আর এগুলো কিনা সহ পুরাতন দা, বটি, ছুরি শান দিতেও কামারপাড়ায় ভিড় করছেন মানুষজন। তাই দিনরাত যেন দম ফেলার সময় নেই কর্মকারদের। গাজীপুরের বিভিন্ন বাজারে 100 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে এ সকল সরঞ্জাম। তবে দাম কিছুটা বাড়লেও পছন্দসই সরঞ্জাম পেয়ে খুশি ক্রেতারা। কুরবানির পশু কাটার জন্য ছুরি কাছি আগে ভিড় পড়ার আগেই এটা করে নিয়ে যাচ্ছি। দামটা বেশি হলেও আমরা অনেক তাড়াতাড়ি আর কি এটা করে ফেলছি। গত বছরের তুলনায় এবারের দামটা একটু বেশি, তারপরে আমাদের কিনতে হবে, তার জন্য আমরা সন্তুষ্ট। তবে গত বছরের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম এবং লোহার মূল্য ও শ্রমিকদের মজুরি বাড়ায় আগের মতো লাভ থাকছে না বলেও জানান কামাররা। কাম কাজ নাই, যদি একটা ঈদ আছে টাকটুকানা কাম কাজ চলে। ঈদের পরে তো ঈদের পরে আরো কাম একেবারে বদ্ধ, তখন তো চলতেই পারি না। গতবার যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য করছি তাতে আমাদের মোটামুটি ভালো চলছে, কিন্তু এবার বৃষ্টি বাদলের জন্য ব্যবসা বাণিজ্য হচ্ছে না। শুধু কোরবানির ঈদ এলেই কদর বাড়ে কামারদের। বছরের বাকি সময়টা তাদের অনেকটাই কাটে হতাশায়, তাই অনেকেই ছেড়ে দিচ্ছেন এই পেশা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। নানা আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরে মৎস্য আড়তের আধুনিকায়ন ও টোলের হার পুনর্নির্ধারণের দাবিতে আড়তদার, কর্মচারী ও খুচরা ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের সূচনা করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ ও রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। পটুয়াখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইপ্পা তারা জামান উর্মি। নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদী দখল ও পৌরসভার দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। কুয়েটের ছাত্র ইফাজের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান।
বগুড়ার সোনাতলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 2025-26 অর্থ বছরে 1.5 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন জয়পুরহাটের পাঁচবিবির বাসগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক। নীলফামারীর জলঢাকার শৈলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। চাঁদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাউত জামিল সৈকত। রাঙামাটির নানিয়ারচর লংদু সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলার সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। জয়পুরহাটে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, জানিয়ে দিচ্ছি পত্রিকা শিরোনামগুলো। প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে ডিসেম্বরে ভোট চাইছে একটি দল, এবং অন্য আরেকটি শিরোনাম হচ্ছে মারামারির পর 2 দিন ধরে চিকিৎসা সেবা বন্ধ। গভীর নিম্নচাপে সারা দেশে প্রচুর বৃষ্টি, 6 জেলায় বন্যার শঙ্কা। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া, এবং অন্য আরেকটি হচ্ছে আজ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। এরপর আমার হাতে আছে সমকাল। সমকাল হেডলাইন করেছে পবিত্র হজ 5ই জুন, সন্তুষ্টি ও ক্ষমা লাভের দিন। 1 জুনের মধ্যেই সৌদি আরবে যাবেন সব হজযাত্রী। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে পদে পদে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত, বললেন খালেদা জিয়া। 2 পক্ষই অনড়। এরপর আমার হাতে আছে যুগান্তর। যুগান্তর শিরোনাম করেছে নির্বাচনের তারিখই সংকট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ 44তম শাহাদাত বার্ষিকী। এবং সর্বশেষ আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনাম করেছে রিফর্মস ফার্স্ট প্রায়োরিটি দেন ট্রায়ালস পোলস, রেইন ট্রাইডাল সার্চ ফ্লাড কোস্টাল এরিয়াস। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ, গণতন্ত্রের নির্বিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে, বললেন খালেদা জিয়া। কাউন্সিলর ভোটে মেয়র চেয়ারম্যান নির্বাচনে বিরোধিতায় ময়মনসিংহবাসী, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন সরাসরি ভোট, বলছেন বিশিষ্টজনরা। স্থলভাগে ধীরে ধীরে দুর্বল হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, প্রভাব 5 বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা, টানা বৃষ্টিতে রাজধানীতে দিনভর ভোগান্তি। এবং ঈদের ফিরতি যাত্রা 9 জুনে টিকিট বিক্রি হচ্ছে আজ। চট্টগ্রাম রেল স্টেশনে টিকিটের জন্য হাহাকার, সারা রাত অপেক্ষায় থাকছেন কেউ কেউ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।